আজ আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করব। দেখো, সবার প্রথমেই শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন, মানুষের অ্যাপেন্ডিক্স একটি ড্যাশ অঙ্গ, লুপ্তপ্রায়। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হলো ড্যাশ, ডারউইনের। ড্যাশ একটি মিসিং লিঙ্ক, আর্কিওপটেরিক্স। ক্যাকটাসের কাণ্ডকে ড্যাশ বলে, পর্ণকাণ্ড। নেক্সট, রুই মাছের পাখনার সংখ্যা ড্যাশ 7টে। শ্বাসমূল দেখা যায় ড্যাশ গাছে, সুন্দরী গাছে। পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়, পেকটিন। পায়রার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা 4টে। মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কার্ল ভন ফ্রিশ। এভলিউশন শব্দটির আক্ষরিক অর্থ ক্রমবিন্যাস। জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদের প্রবক্তা বিজ্ঞানী হেকেল। প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল সমুদ্র জলে। নেক্সট, 13 নম্বর, জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী উরে ও মিলার। পৃথিবীর প্রথম জীবকোষ হল কনসারভেট। নেক্সট, উচ্চ উষ্ণতায় পদার্থের দ্রুত প্রসারণকে কি বলা হয়? বিগ ব্যাং। চলো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। আমরা এবার এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থন করেন ডারউইন। ডারউইনের তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হল প্রাকৃতিক নির্বাচন। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? ইওহিপ্পাস। নেক্সট, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? এখানে কোনোটিও নয়। শ্বাসমূল থাকে সুন্দরী গাছে। উটের রক্তকণিকা শতকরা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে? 240। নিউ মেটাফোর হলো শ্বাসরন্ধ্র। রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন হ্যালডেন এবং ওপারেন। কনসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন ওপারেন। বিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক নির্বাচনবাদ এর প্রবক্তা হলেন ডারউইন। চলো, আধুনিক ঘোড়া হলো ইকুয়াস। অর্ধবিভক্ত নিলয়ে দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের, তা হলো সরীসৃপ। ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়, রিপিট হয়ে গেল, পূর্বে বলা হয়েছে এই প্রশ্ন, দেখে নেবে। একটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ডযুক্ত প্রাণীটি হলো মাছ। ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন কে? ভাইসম্যান। চলো, আমরা এবার এক কথার প্রকাশ এখান থেকে দেখে নেব। দেখো, এখান থেকে শূন্যস্থান, এমসিকিউ, এক কথার প্রকাশ, রচনা ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই ইম্পর্টেন্ট, একটাও ছেড়ে দেওয়ার মতো নয়। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, না দেখে বাড়িতে বারবার লিখবে। চলো, উভয়চর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 3টি। ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদ এর ব্যাখ্যা দেন? দ্য অরিজিন অফ স্পিস। চলো, বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রবক্তা হলেন ওপারিন ও হ্যালডেন। বায়োজেনি কি? আদিম কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে চার্লস ডারউইন। একটি জীবন্ত জীবাশ্মের উদ্ভিদের উদাহরণ দাও।
গিঙ্কো বাইলোয়া। আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমসংহস্ত অঙ্গ। বৃদ্ধি হলো একটি উপচিতিমূলক বিপাক্রিয়া। ঠিক। চলো, জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? প্রত্নজীববিদ্যা বা পলিওন্টোলজি বা পলিওন্টোলজি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। চলো, প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম RNA। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা 4 প্রকোষ্ঠ। কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসারভেট। মৌমাছির বার্তা আদান প্রদানের কোন কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওগালটেল নৃত্য। চলো আমরা এখান থেকে সত্য মিথ্যাগুলো একটু দেখে নেব। তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় মনে রাখবে, শূন্যস্থানও থাকবে, সত্য মিথ্যাও থাকবে, এক কথায় প্রকাশ সেটাও থাকবে, 2 নম্বরের প্রশ্ন তাও থাকবে, 3 নম্বরের প্রশ্ন সেটাও থাকবে, 2 আর 3 যোগ করে 5 সেটাও থাকবে, আবার ছবিও থাকবে। প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটি দুর্দান্ত। লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্নের প্যাটার্ন দুর্দান্ত, খুব সুন্দর। আর খুব সহজেই যদি কোনো একটা বিষয়ে 100-100 তোলা যায়, তাও কিন্তু এই জীবন বিজ্ঞান। শুধু তোমার ভালো করে একটা প্র্যাকটিসের অপেক্ষা। তুমি ভালো করে প্র্যাকটিস করো, দেখবে নাম্বার সহজেই উঠে আসবে। চলো আমরা এখান থেকে সত্য মিথ্যাগুলো একটু দেখে নেব। ডারউইন রচিত মানব বিবর্তন সম্বন্ধিত গ্রন্থটি হলো দ্য ভিসেন্ট অব ম্যান। হ্যাঁ ঠিক। সায়ানোজেন মতবাদের প্রবক্তা লুই পাস্তুর। মিথ্যা, প্রাণের উৎপত্তির জন্য নিউক্লিক অ্যাসিড সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ ঠিক। জীবের স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্বের প্রথম বিরোধিতা করেন বিজ্ঞানী পাস্তুর। মিথ্যা। উট পাখির লুপ্তপ্রায় অঙ্গটি হলো ডানা। হ্যাঁ। একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ স্কেলেটন। মিথ্যা। এভলিউশন কথাটির অর্থ ক্রমবিন্যাস। ঠিক। অভিব্যক্তি যদি জীবের ক্রম বিকাশের ফল হয়, তবে অভিযোজন হলো এর কারণ। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। ওপারিন ও হ্যান্ডেল জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মতবাদ প্রকাশ করেন। ঠিক। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়। না, ভুল। কার্বনিফারাস যুগে উভয়চর থেকে সরীসৃপ সৃষ্টি হয়। ঠিক। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের মতবাদ। ঠিক। হুগো দ্য ভিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা। ঠিক। কুমিরের হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ। ঠিক। মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড। ঠিক। চলো আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। আবার বলছি, বাজারের চলতি ওই নোট বইগুলোতে প্রচুর অনেক প্রশ্ন। এত প্রশ্ন পড়াটা অসম্ভব, কমন পাওয়াটা দরকার। সব থেকে বড় কথা, তোমাকে কমন পেতে হবে, আবার উত্তরগুলো টু দ্য পয়েন্ট, উন্নত মানের হতে হবে। ভালো নাম্বার তখনই উঠে আসছে যখন নোটের কোয়ালিটি তথা উত্তরের কোয়ালিটি উন্নত হয় এবং হুবহু কমন যখন পড়ে। হুবহু কমন এবং উন্নত নোট তোমাকে নিয়ে যেতে পারে 100 মার্কস পর্যন্ত। দেখো, আমি এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট। তুমি স্ক্রিনশট করেও নিতে পারো, কিংবা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো, নতুবা খাতা কলম বের করে ভিডিওটাকে স্টপ করেও তুমি লিখে নিতে পারো। যেটা তোমার ভালো হয়, যেমনটা তোমার সুবিধা হয় তুমি তেমনটাই করো। বাট কথা একটাই, এখানকার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করো, প্র্যাকটিস করো। ফার্স্ট কোশ্চেন দেখো, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমসাময়িক ও সমগোত্র জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। যেমন উদাহরণ দেখো, পেরিপেটাস নামক সন্ধিপদ প্রাণী, সিলাকান্থ নামক মাছ, হংসচঞ্চু নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি হলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। চলো দ্বিতীয় প্রশ্ন। মৌমাছির একটি আচরণ সংক্ষেপে লেখো, অথবা মৌমাছিদের বার্তা আদান প্রদানের কৌশল সংক্ষেপে লেখো। দেখো, মৌমাছিদের সামাজিক জীব বলে। এদের মধ্যে বার্তা আদান প্রদানের উন্নত প্রক্রিয়া দেখা যায়। যেসব শ্রমিক মৌমাছি খাবার সন্ধান করে তাদের স্কাউট বলে। খাবারের সন্ধান পেলে শ্রমিক মৌমাছি 2 প্রকার নৃত্য করে। 1
চক্রাকার নৃত্য, যখন খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে। 2, ওকাওয়াল নৃত্য, যখন খাদ্যের উৎস 100 মিটারের বেশি তখন এই প্রকার নৃত্য করে। এটি দেখতে ইংরেজি 8 এর মতো। অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে? চলো, যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরল বংশীয় জীব থেকে ক্রমান্বয়ে জিনগতভাবে ভিন্ন নতুন জটিল প্রজাতির উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বলে। নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয়? গরম তরল সুপের মধ্যস্থ নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করেন প্রথমে আরএনএ গঠিত হয়েছিল এবং পরে ডিএনএ গঠিত হয়েছিল। জীবাশ্ম কি? এবার আমরা জানার চেষ্টা করব জীবাশ্ম কি। ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ সংরক্ষিত অধুনা লুপ্ত প্রাচীন সামুদ্রিক জীবের বা জীবদেহাংশের প্রস্তরীভূত অবস্থা অথবা জীবের সম্পূর্ণ দেহ বা দেহাংশের সাপ ও শ্বাস অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত সম্পূর্ণ জীবদেহ বা দেহাংশকে জীবাশ্ম বা ফসিল বলা হয়ে থাকে। চলো, 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদের সমস্ত অঙ্গের উদাহরণ দাও এবং তাদের মধ্যে গঠনগত সাদৃশ্যগুলি লেখো। উদ্ভিদের কয়েকটি সমস্ত অঙ্গ হলো আদা, আলু, ওল, পেঁয়াজ ইত্যাদি। এগুলি সবই ভূমিনিম্নস্থ হবে, এটা ঠিক আছে, ভূমিনিম্নস্থ কাণ্ড। এদের মধ্যে সাদৃশ্যগুলি হলো পর্বমধ্য, মুকুল, শল্কপত্র ইত্যাদি। চলো, 7 নম্বর, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায়? দেখো, সকল ক্ষেত্রেই হৃৎপিণ্ড রক্ত সংগ্রাহী প্রকোষ্ঠ অলিন্দ এবং রক্ত প্রেরক প্রকোষ্ঠ নিলয় সংযোগে গঠিত। হৃৎপেশি দ্বারা গঠিত হৃৎপিণ্ড পাম্প যন্ত্রের মতো কাজ করে রক্ত সংবহনের কাজে নিযুক্ত থাকে। চলো, যোগ্যতমের বিবর্তন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যোগ্যতম বলতে বোঝায় অনেকের মধ্যে যে যোগ্য, এর উদ্বর্তন হলো জীবনে সংগ্রাম করে প্রকৃতিতে টিকিয়ে থাকা। ডারউইনের মতে যে সকল জীব প্রকৃতিতে সংগ্রাম করে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে পরিবেশের নিজের অস্তিত্ব বজায় রাখে বা টিকে রাখে তারাই প্রকৃতির নির্বাচিত হয়, আর যারা বাঁচতে পারে না তারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়। ডারউইন একে যোগ্যতমের উদ্বর্তন বলেন। উদাহরণ, অনুকূল ভেদ সৃষ্টির মাধ্যমে লম্বা গলাযুক্ত জিরাফ পৃথিবীতে বেঁচে আছে এবং প্রকৃতিকূল প্রকরণের জন্য ছোট বা খর্ব গলাযুক্ত জিরাফ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। এক কথায় বলতে গেলে যোগ্যতমের বিবর্তন বলতে সেটাই বোঝানো হয়েছে এই পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে যারা নিজেকে টিকিয়ে রাখতে পারে আর যারা এই পরিবেশকে নিজে মানিয়ে নিতে না পেরে অবলুপ্ত হয়, সে বিষয়টাকেই এখানে বলা হয়েছে। চলো, অভিযোজন কাকে বলে? পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে মানিয়ে নিয়ে চলার জন্য, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য বংশবিস্তারের জন্য জীবের যে আকৃতি, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণগত পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। ওই যে যারা মানিয়ে নিতে পেরেছে পরিবেশ পরিবর্তনের সাপেক্ষে। আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য। চলো, উটের আরবিসি মিন্স রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা। ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত উটের ডিহাইড্রেশনের সময় অবিশ্রবণীয় চাপের তারতম্য বা বেশি পরিমাণে জল গ্রহণ করলেও অবিশ্রবণীয় চাপের কম বা বেশিতে আরবিসি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আরবিসির পর্দা প্রসারণ ক্ষমতা অনেক বেশি। রুই মাছ জলে ভাসতে বা ডুবতে পটকার কী কাজ করে? দুর্দান্ত একটি কোশ্চেন, এটা বারবার আসে। দেখো, রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থির সাহায্যে গ্যাস উৎপাদন করে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে, ফলে মাছ জলের উপর ভেসে ওঠে। পক্ষান্তরে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তচালক অগ্রপ্রকোষ্ঠ থেকে ভালভের মাধ্যমে আগত গ্যাসকে শোষণ করে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায় এতে, ফলে মাছ জলের গভীরেও ডুবতে পারে। চলো, যোগ্যতম উদ্বর্তন বলতে কী বোঝো? রিপিট হয়ে গেল, এটি পূর্বে বলা হয়েছে একবার। চলো, আমরা এবার কোয়ার্সাটাইট, তোমরা এটাও দেখে নেবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো? আমরা একটু ভালো করে এই প্রশ্নটি দেখার চেষ্টা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে।
ল্যামার্কের মতবাদ অনুসারে পরিবেশের প্রভাবে ব্যবহার ও অপব্যবহারের মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জিত হয় তা বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারীর সূত্রে নামেও পরিচিত। মৌমাছিদের আদান প্রদান সংক্ষেপে এটা আমরা আগে আলোচনা করেছি, রিপিট হয়ে গেছে। নেক্সট আমরা দেখব এবার এখান থেকে রচনাধর্মী অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট হয়েছে সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন যেটা রাখা হয়েছে, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয়ে বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তা লেখো। চলো আমরা উত্তরটা একটু দেখার চেষ্টা করি। ল্যামার্কের তথ্যের প্রধান দুটি প্রতিপাদ্য। ল্যামার্কের তথ্যের অনেকগুলো দিক থাকলেও প্রধান দুটি প্রতিপাদ্য নিচে দেওয়া হলো। অঙ্গ অপব্যবহার ও ব্যবহার। চলো, ল্যামার্কের মতে জীবের পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কোনো কোনো অঙ্গের বেশি ব্যবহার এবং কোনো কোনো ব্যবহার কমে যায়। ব্যবহার দেখো, যে অঙ্গটি ক্রমাগত এবং বেশি ব্যবহৃত হয় সেটি সুগঠিত ও সবল হয়। উদাহরণ জিরাফের লম্বা গলা। অপব্যবহার দেখো, যে অঙ্গটির ব্যবহার কমে যায় সেটি ক্রমে দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং শেষে বিলুপ্তি হয়, যেমন উট পাখির ডানা। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ দেখো, ল্যামার্ক বিশ্বাস করতেন পরিবেশের প্রভাবে বা অঙ্গের ব্যবহার অপব্যবহারের ফলে জীবদ্দশায় যে পরিবর্তনগুলি অর্জিত হয় সেগুলি পরবর্তী প্রজন্মের সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। এভাবে প্রতি প্রজন্মে সামান্য সামান্য পরিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি হয়। চলো, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান ও অভিব্যক্তির প্রমাণ দেখো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের গঠন পরীক্ষা করে দেখা যায় যে এদের মৌলিক গঠন এক হলেও পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী এদের মধ্যে ক্রমশ জটিলতা বৃদ্ধি পেয়েছে। এটি অভিব্যক্তির একটি শক্তিশালী প্রমাণ। প্রাণীর শ্রেণী, হৃৎপিণ্ডের গঠন বৈশিষ্ট্য তোমরা এটা দেখে নেবে। মাছ, উভয়চর, সরীসৃপ প্রত্যেকটির দেওয়া আছে। নেক্সট আমরা যাব বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এটি দেখে নেবে। আকার উচ্চতার পরিবর্তন দেখে নেবে। পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস ও খুরের আবির্ভাব, এই পয়েন্টটাও দেখে নেবে। দাঁতের গঠন ও খাদ্য অভ্যাস 3 নম্বর পয়েন্ট, এটাও দেখে নেবে। মস্তিষ্ক ও বুদ্ধিমত্তার বিকাশ, এই পয়েন্টটিও তোমরা দেখে নেবে। ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রমিক স্তর এক নজরে, এটাও তোমরা দেখে নেবে। চলো, নেক্সট কোশ্চেন, নয়া ডারউইনবাদ বলতে কী বোঝায়? ডারউইনবাদের ত্রুটিগুলি উল্লেখ করো। অবশ্যই এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই প্রশ্নটিও তৈরি করে নেবে। সব থেকে বেটার হয় ভালো একটি নোট খাতায় আমার এই প্রশ্ন উত্তরগুলোকে তোমাদের লিপিবদ্ধ করা, একটা সুনির্দিষ্ট জায়গায় সুন্দর করে গুছিয়ে লেখা। দেখো, তোমার নোট খাতাটা যত সুন্দর করবে তোমার তত ভালো পড়তে সুবিধা হবে। আর আমি একটাই কথা বলবো, আমি প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়েছি, তোমরা এগুলো নির্দিষ্ট একটা খাতাতে সুন্দর করে নোট করবে। আমার প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো তুমি যদি ফলো করো, তোমার অন্য কোনো বই কিংবা নোট কিংবা বাজারে চলতি নোট কিংবা বিভিন্ন চটি বই কোনো কিছুই তোমাকে ফলো করতে লাগবে না। আমি নিশ্চিত, আমি 100% সিওরিটি দিতে পারি তোমাকে, গ্যারান্টি দেব তোমাকে যে আমার প্রত্যেকটা অধ্যায়ের শূন্যস্থান, সঠিক উত্তর, অতি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রত্যেকটি প্রশ্ন উত্তর যদি তুমি নিখুঁতভাবে তোমার ওই সুন্দর নোট খাতায় তুমি নোট করো, তাহলে অন্য কোনো নোট কিংবা কোনো পুস্তক কিংবা কোনো চটি বই কিংবা বাজারের চলতি কোনো বই তোমাকে কোনো কিছুই ফলো করতে লাগবে না। চলো, নেক্সট কোশ্চেন, জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসাবে পায়রার বায়ুতলের গুরুত্ব আলোচনা। গুরুত্বগুলো দেখে নেবে। খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুতলের গুরুত্ব দেখে নেবে। এখানে দেহের ওজন হ্রাস, দেহের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমি অবশ্যই বলবো পয়েন্টগুলোকে আলাদা পেন দিয়ে করার। চলো, নেক্সট কোশ্চেন, সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝায়? উদাহরণ দিয়ে বোঝাও। পরীক্ষার ওই খাতাকে যত সুন্দর সাজাতে পারবে নাম্বার তত বাড়ার চান্স থাকবে। তবে পরীক্ষার ওই খাতাকে তুমি তো অবশ্যই সাজাবে, তার আগে এটাও বলবো তুমি তোমার নোট খাতাটাকে ভালো করে সাজাও।
অযথা বাড়তি প্রশ্ন নোটে রাখার প্রয়োজন নেই, আমি এটাই বলবো, কারণ যেটা পড়বে না সেটা নোটে রাখবে কেন? ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নগুলোই নোটে রাখো, আর সেটা তুমি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো। অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? চলো, আমাদের এই চতুর্থ অধ্যায়, মাধ্যমিক জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তোমাদের সামনে তুলে ধরা হলো। আবারও বলছি, যে প্রশ্নগুলো এখানে দেওয়া হলো সেগুলো পড়লে এনাফ, নতুন করে আর তোমাকে অন্য কিছু ফলো করতে লাগছে না। তুমি একটা ভালো খাতায় এই প্রশ্ন উত্তরগুলো নোট করো আর ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই এই ভিডিওটি যদি তোমার একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।